আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ডিয়ার স্টুডেন্টস, আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। অনেক দিন পর আবার ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার গ্র্যাজুয়েট সেমিস্টার 1 ফার্স্ট সেমিস্টারে অ্যাপিয়ার করছো, পরিবেশবিদ্যার কিছু গুরুত্বপূর্ণ টপিক বিষয় আজকে আমরা বলে দেবো। এই টপিকগুলো তোমরা ভালো করে পড়তে থাকো, তাহলে আগামী পরীক্ষায়, ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় কিছু জায়গা তোমরা কমন পেতে পারো, কমন পাবে। অবশ্যই এইটা পড়েই শুধু যাবে তা না, কিন্তু কিছু সম্ভাব্য গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো সম্বন্ধে এখানে আমরা বলছি, এই টপিকগুলো তোমরা অবশ্যই পড়ে যাবে, এগুলো ছেড়ে যাবে না। কেমন? শুধুমাত্র এইগুলো পড়ে যাবে এমনটাও নয়, মানে এগুলো পড়লেই যে 100% তোমরা কমন পাবে এমন নয়, তবে এইগুলো পড়ে যেতে হবে। এই টপিকগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কেমন? আচ্ছা, প্রথম হচ্ছে ডিফাইন এনভায়রনমেন্টাল এডুকেশন, স্টেট দ্য ইম্পর্টেন্স অফ এনভায়রনমেন্টাল এডুকেশন। অর্থাৎ পরিবেশ শিক্ষা কাকে বলে, পরিবেশ শিক্ষার গুরুত্ব কী, পরিবেশ শিক্ষা কেন গুরুত্বপূর্ণ। এর সাথে একটু পড়বে পরিবেশ শিক্ষা আমাদের দেশে নিউ এডুকেশন পলিসিতে পরিবেশ শিক্ষা কবে থেকে কম্পালসারি করা হলো, তার আগে কবে থেকে পরিবেশ শিক্ষা আমাদের বিভিন্ন কোর্সে কম্পালসারি ছিল, এগুলো একটু পড়বে। কেমন? তারপর হচ্ছে ডিসকাস দ্য মাল্টিডিসিপ্লিনারি নেচার অফ এনভায়রনমেন্টাল এডুকেশন। অর্থাৎ পরিবেশ শিক্ষা যে মাল্টিডিসিপ্লিনারি, এখানে যে বিভিন্ন বিষয় বহুমুখিতা, সেটা কি, সেটা সম্বন্ধে একটু পড়বে। তোমরা যেভাবেই হোক, যে বই ফলো করো না কেন, এই টপিকগুলো তোমরা পাবে। কেমন? আচ্ছা, তারপর হচ্ছে হোয়াট আর দ্য স্কোপস অফ এনভায়রনমেন্টাল এডুকেশন। অর্থাৎ পরিবেশ শিক্ষার কি কি স্কোপ আছে, ঠিক আছে। তারপর হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, স্থিতিশীল উন্নয়ন, তার আইডিয়া, তার ধারণাটা কি, অর্থাৎ স্থিতিশীল উন্নয়নের ধারণা সম্বন্ধে আলোচনা। ঠিক আছে। স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, উন্নয়ন কিভাবে স্থিতিশীল হতে পারে, কোন সালে প্রথম স্থিতিশীল উন্নয়ন এসেছিল, ঠিক আছে। স্থিতিশীল উন্নয়ন কথাটা প্রথম কোথায় মানে উল্লেখ করা হয়েছে, মানে এই ফ্রেজটা কোথায় ব্যবহার করা হয়েছে, এগুলো একটু পড়বে। আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়নের উদ্দেশ্য কি এটা পড়বে। আর কি না, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের যে মিশন 2030, 2030, তার যে 17টা গোল আছে সেটাও পড়বে। আচ্ছা, তারপর হচ্ছে মিশন লাইফ অ্যান্ড লো কার্বন লাইফস্টাইল। এটা খুব ইম্পর্টেন্ট। লাইফটা এখানে লেখাটা ভুল হয়েছে, LI ক্যাপসে হবে FEটা, ঠিক আছে। মিশন লাইফ আর লো কার্বন লাইফস্টাইল, এটা ভারতবর্ষের ভারত সরকার আন্তর্জাতিক ক্ষেত্রে মিশন লাইফ এবং লো কার্বন লাইফস্টাইল এই বিষয়টাকে মানে ভারত থেকে প্রপোজ করা হয়। এটার ওপর লো কার্বন লাইফস্টাইল এবং মিশন লাইফের ওপর আমার ভিডিও একটা আছে, সেটা তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। ইকোসিস্টেম, ইকোলজি, ইকোলজিক্যাল নিশ, ইকোলজিক্যাল সার্ভিসেস, ইকোসিস্টেম সার্ভিসেস, ইম্পর্টেন্স অফ ইকোলজি স্টাডি, এগুলো পড়তে হবে। বাস্তুবিদ্যা, বাস্তুতন্ত্র, ইকোলজিক্যাল নিশ কাকে বলে, ইকোসিস্টেমের সার্ভিস কী কী, অর্থাৎ বাস্তুতন্ত্রের মানে বাস্তুতন্ত্র কিভাবে আর কি সাহায্য করে, বা বাস্তুতন্ত্রের কী কী কাজ, গুরুত্ব কী, পরিবেশ বাস্তুবিদ্যা পড়াশুনো করার গুরুত্ব কী, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ ইকোসিস্টেম, বাস্তুতন্ত্রের গঠন এবং ক্রিয়া, খাদ্য, ফুড ওয়েব, ফুড চেন, ফুড পিরামিডস, খাদ্য জালক, খাদ্য শৃঙ্খল, খাদ্য পিরামিড, বিভিন্ন পিরামিডগুলো আছে, সংখ্যার পিরামিড, শক্তির পিরামিড, এগুলো পড়বে। পপুলেশন ইকোলজি, কমিউনিটি ইকোলজি, পপুলেশন ইকোলজি, কমিউনিটি ইকোলজি পড়বে। ইকোলজিক্যাল সাকসেশন পড়বে। কেমন? এনার্জি ফ্লো ইন অ্যান ইকোসিস্টেম, অর্থাৎ বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ, এটা পড়বে। ঠিক আছে, যা সব বইতেই আছে, কিছুভাবে কিছু কিছু মডেল আছে, এগুলো একটু পড়ে নেবে। আচ্ছা, এরপর হচ্ছে নবীকরণযোগ্য ও অনবীকরণযোগ্য সম্পদ, রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল রিসোর্সেস, বিভিন্ন রিসোর্সগুলো পড়বে। ল্যান্ড রিসোর্স, ভূমি রিসোর্স, ল্যান্ড ডিগ্রেডেশন অর্থাৎ ভূমির অবনমন, সয়েল ইরোশন অর্থাৎ মৃত্তিকা দূষণ, মৃত্তিকার ক্ষয়,
আর ল্যান্ড ডিগ্রেডেশন পড়বে, ডেজার্টিফিকেশন পড়বে, কেমন? ইম্পর্টেন্স অফ ফরেস্ট, কজেস অ্যান্ড ইম্প্যাক্টস অফ ফরেস্ট ডিগ্রেডেশন অর ডিফরেস্টেশন, অর্থাৎ ফরেস্ট ডিগ্রেডেশন, ফরেস্ট নষ্ট হয়ে যাওয়ার কারণ এবং ফলাফল, আর ডিফরেস্টেশন অর্থাৎ বৃক্ষছেদন যে হচ্ছে, ঠিক আছে, তার কারণ ফলাফল, আর ফরেস্টের কি গুরুত্ব, এগুলো পড়বে। কিছু প্রাণী, কিছু উদ্ভিদ যেগুলো ফরেস্ট থেকে হারিয়ে গেছে সেইগুলো পড়বে, রেড ডেটা বুক বলে যেটা হয়, গ্রিন ডেটা বুক, এইগুলো পড়বে। এবং ফরেস্ট থেকে যে কিছু প্রাণী আছে যারা থ্রেটেন, কিছু প্রাণী আছে যারা বিলুপ্ত, ঠিক আছে, এইরকম কিছু কিছু প্রাণী এবং উদ্ভিদের নাম তোমরা পড়ে রাখবে, জেনে রাখবে অবজেক্টিভের জন্য। আচ্ছা, তারপর হচ্ছে ফ্লোয়িং ওয়াটার অর্থাৎ প্রবাহমান জল, সারফেস ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার রিসোর্স, এগুলো মানে সম্পদ হিসেবে এদের গুরুত্ব, ব্যবহার এবং এগুলো কিভাবে খরচ হচ্ছে বা এগুলো ক্ষতি হচ্ছে। তারপর হচ্ছে ড্রট অ্যান্ড ফ্লাড অর্থাৎ খরা এবং বন্যার কারণ, ঠিক আছে। এরপর চলে আসছি শক্তি সম্পদ কাকে বলে, বিভিন্ন উৎস থেকে শক্তি সম্পদ তৈরি হওয়ার কারণ এবং ফলাফলটা করতে হবে। যেমন যেগুলো আমাদের জীবাশ্ম জ্বালানি, ঠিক আছে, যেমন কয়লা, পেট্রোলিয়াম, এগুলো থেকে যে এনার্জি তৈরি হয়, সেইখানে কি হয় না, এগুলো প্রথম কথা হচ্ছে এগুলো নন রিনিউয়েবল এনার্জি রিসোর্স, ঠিক আছে, এগুলো পুনর্নবীকরণ হয় না, ঠিক আছে। তো কাজেই এগুলো যতটাই থাকুক না কেন এর মানে পরিমাণটা সীমিত, কাজেই এটা যত ব্যবহার হয়ে যায় দিনে দিনে এর পরিমাণ কমে আসছে। দ্বিতীয়ত, এই জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কি হচ্ছে, বায়ু দূষণ তৈরি হচ্ছে প্রচুর পরিমাণে। তো কাজেই এইরকম বিভিন্ন সোর্স অফ এনার্জি, শুধু কয়লা পেট্রোলিয়াম আমি বললাম, এছাড়াও আছে জলে বাদ দিয়ে যে এনার্জি হয়, হাইড্রো পাওয়ার, এই বিভিন্ন রকমের শক্তি সম্পদ তৈরি করার ফলে পরিবেশের কি সুবিধা এবং অসুবিধা হয় এগুলো পড়বে, কেমন? আচ্ছা, অল্টারনেটিভ এনার্জি বলতে বোঝাচ্ছে যে যেটার কথা আমরা বললাম, যে যে শক্তিগুলো আমরা যে শক্তির উৎসগুলো আমরা ব্যবহার করে আসছি সেগুলো অল্টারনেট হিসেবে, অর্থাৎ এই কয়লা থেকে তাপবিদ্যুৎ শক্তি, এগুলো কি হচ্ছে না, এগুলো যেহেতু পরিমাণ সীমিত বা এগুলো থেকে দূষণ হচ্ছে, বিভিন্ন কারণে এগুলো মানুষের অ্যাক্সেসেবল কিংবা মানুষের এর মূল্য আর কি মানুষের কাছে দিনে দিনে বেশি হয়ে যাবে। তো সেক্ষেত্রে অল্টারনেট কি হতে পারে, সেগুলোর সুবিধে অসুবিধা, কেমন? আচ্ছা, তারপর নন কনভেনশনাল এনার্জি মানে অপ্রথাগত, চিরাচরিত যেগুলো আমরা ব্যবহার করে আসছি সেগুলো ছাড়া তার বাইরে কিছু শক্তি আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি, তার সুবিধা অসুবিধা। বেশিরভাগ ক্ষেত্রে অসুবিধা একটা অন্যতম কারণ হচ্ছে টেকনোলজি আমাদের দেশে সেই অর্থে নেই, আর দ্বিতীয় হচ্ছে এগুলো ব্যয়বহুল দেখা যাচ্ছে, কেমন? তো এবং তার এফিসিয়েন্সি খুব বেশি আমাদের দেশে দেখা যায় না, ঠিক আছে, সেগুলো তোমরা যে যে বই ফলো করো সেগুলো থেকে পড়ে নেবে। আচ্ছা, তারপর হচ্ছে সবুজ শক্তি বা গ্রিন এনার্জি কি, অবশ্যই পড়বে, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। ন্যাচারাল রিসোর্স অ্যাকাউন্টিং খুব গুরুত্বপূর্ণ, ন্যাচারাল রিসোর্স অ্যাকাউন্টিং। বায়োডাইভার্সিটির শ্রেণীবিভাগ, জীববৈচিত্র্যের শ্রেণীবিভাগ, টাইপস অফ বায়োডাইভার্সিটি হটস্পটস, কটা বায়োডাইভার্সিটি হটস্পটস আছে, হটস্পট কাকে বলে, ভারতবর্ষে কটা আছে অবশ্যই পড়বে। এন্ডেমিজম কাকে বলে, এন্ডেমিজম সম্বন্ধে পড়বে। এন্ডেমিক স্পিসিসগুলো পড়বে কিছু কিছু, ঠিক আছে। ইন্ডিয়া একটা মেগা ডাইভার্সিটি কান্ট্রি হিসেবে ইন্ডিয়া কিভাবে চিহ্নিত হয়, কেন হয়, এক্সিটু ইনসিটু কনজারভেশন কি, প্রোটেক্টেড এরিয়া নেটওয়ার্ক কি, তার ডেফিনেশন এবং উদাহরণ পড়বে। বায়ো প্রসপেক্টিং অ্যান্ড বায়োপাইরেসি খুব গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়বে। এইগুলো যে অ্যাজ আ হোল এইভাবেই প্রশ্ন হবে তা না, এর ভেতর থেকে কোনো সাব টপিক হতে পারে বা এগুলো টপিক হিসেবেও আসতে পারে। এগুলো উত্তর ভিত্তিক আনসার টাইপ কোয়েশ্চেনের জন্য বলা হচ্ছে, অবজেক্টিভের জন্য নয়, কেমন? যে 2 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন তোমাদের আসে পরীক্ষায়, তার জন্য এই টপিকগুলো বলা হচ্ছে। ডিফারেন্ট টাইপস অফ পলিউশন, বিভিন্ন প্রকারের পলিউশনের কথা পড়তে হবে, কেমন? পলিউশন হচ্ছে তোমাদের ইউনিট 5, খুব ভালো করে পলিউশন চ্যাপ্টারটা তোমরা পড়বে। বায়ু দূষণ, জল দূষণ, মৃত্তিকা দূষণ, শব্দ দূষণ, আর হচ্ছে সমুদ্রের দূষণ, তাদের কারণ ফলাফল।
হ্যাজার্ডাস ওয়েস্ট কি, খুব ভালোভাবে পড়বে হ্যাজার্ডাস ওয়েস্ট কাকে বলে, এর উৎস কি, আর এর ফলাফল কি, আর এটা ম্যানেজমেন্ট কিভাবে করা হয়। মিউনিসিপাল সলিড ওয়েস্ট, বায়োমেডিক্যাল ওয়েস্ট, ই ওয়েস্ট, এদের ম্যানেজমেন্ট কিভাবে হয়। আর কি, আর টপিক হিসেবে শর্ট নোট বা টিকা হিসেবে পড়তে পারো গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, ওজোন হোল, অ্যাসিড রেন, এইগুলো। ঠিক আছে, আবারও বলছি, সব টপিক এখানে সব বলা হলো না যে এই কটা পড়ে গেলেই হবে, কিন্তু এইগুলো বাদ দিলে চলবে না, এগুলো অবশ্যই পড়বে, এগুলো গুরুত্বপূর্ণ টপিক, অবশ্যই পড়বে। যে যে বইটাই না ফলো করো সবার কাছেই এই বিষয়গুলো থাকবে। কারোর যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে বলো যে কোনো টপিক, পার্টিকুলার কোনো টপিক নিয়ে যে কিছু পাচ্ছ না, খুঁজে পাচ্ছ না, সেটা কমেন্ট বক্সে জানাও, তাকে উত্তর দেওয়া হবে। আর ভিডিওটা যদি মনে হয় দরকারি, ভালো লেগেছে, বা এই ধরনের ভিডিও তোমরা আরও চাও, তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাও কমেন্ট বক্সে। আর যদি মনে হয় যে তোমার সাথে, তোমার সহপাঠীদের সাথে এই ভিডিও শেয়ার করলে তাদেরও উপকার হবে, তাহলে অবশ্যই শেয়ার করবে। তো খুব ভালো, সামনে পরীক্ষা, খুব ভালোভাবে সবাই পরীক্ষা দাও, পড়াশুনো করো, প্রিপারেশান নাও। কোনো অসুবিধা হলে, কোনো দরকার লাগলে কমেন্ট বক্সে আমায় জানাতে পারো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।